হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল WB0 তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে বেলা 3টার মতো। আমরা একটু রাইডিংয়ে বেরিয়েছিলাম। আজকে হচ্ছে গুড ফ্রাইডে, তার জন্য অফিস টফিস বন্ধ আছে। অনেকদিন ধরে কোনো ব্লগ আসছে না চ্যানেলটাতে, আর ওয়াচ টাইমও কমপ্লিট হচ্ছে না। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমাকে নতুন দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। ওদেরকে কিছু বলতে চাই যে আমার যে বাইক, এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে হ্যাজেল এর নাম। তো এই বাইকটা নেওয়া আমার প্রায় 1 বছর কমপ্লিট হলো। 9 তারিখে আমার 1 বছর কমপ্লিট হয়েছে, মার্চ মাসের। আর এই ভিডিওটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে বানাবো, কিন্তু বানাচ্ছিলাম না, কারণ আমি চাইছিলাম যেটা 1 বছর পূর্ণ হবে তখনই আমি ভিডিওটাকে বানাবো। তো এখন টাইম চলে আসছে, অনেক দিনই হয়ে গেল বানাবো করে টাইমই পাচ্ছিলাম না। আজকে ফাইনালি বানাচ্ছি। তো ভিডিওটা হচ্ছে মেন টপিক যেটা, সেটা হচ্ছে যে বাইকটার 1 বছর কমপ্লিট হয়েছে। তো 1 বছর ধরে আমি বাইকটা যে চালালাম, বাইকটা যে মানে কীভাবে কীরকম কী এক্সপিরিয়েন্স বা বাইকটার কোনো খারাপ দিক বা ভালো দিক সেগুলো আমি বলবো। তো আমি ছোট ইউটিউবার, যেটা সত্যি আমি সেটাই বলবো ইয়ামাহা সম্পর্কে বা এই বাইকটা সম্পর্কে। তো দেখতে পাচ্ছ আমরা এখন আছি রাঘবপুর ব্রিজে, আর এখানে আমার বাইকটা কিছুটা এরকমটা আমার বাইক ফাইনাল লুক। এখানে আমার হেলমেট, ক্যামেরা লাগানো, সেটআপ টেটআপ সব রেডি আছে। আর তোমরা দেখে নাও, বাইকটাতে আমি সেরকম বেশি কিছু করাইনি, কারণ স্টক বাইক 1 বছর আমি ভেবেছিলাম 1 বছর আগে যাবে, তারপর আমি বাইকের উপর ছেড়ছাড়ি করব, মানে মডিফিকেশানগুলো করব। তো বাইকটাতে আমি বেশি কিছু করাইনি, যেগুলো করিয়েছিলাম সেগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এটা স্টক আবার লাগিয়ে দিয়েছি, কারণ এটা একটা ভেঙে গেছিলো। তোমরা এর আগে ব্লগে যারা দেখেছো তারা বলতে পারবে যে এটা আমার ভেঙে গেছিলো। তো স্টকগুলো আমি আবার লাগিয়ে দিয়েছি। বাইকটা একদম স্টকই আছে, শুধুমাত্র ওই হুইল কভারগুলো লাগানো আছে। আর এখানে একটা ক্যামেরা মাউন্ট, 360 মাউন্ট, আর বেশি কিছু করাই নেই এখানে। আর উপরের ডিবি ভাইজারটা। তো বাইকটা পুরো স্টকই আছে। আর আজকে বাইকটাকে কালকে আমি ক্লিন করিয়েছিলাম, তো বাইকটা একটু আরও বেশি সুন্দর লাগছে। বাইকটাতে সবার প্রথমে আমি বাইকের যেটা খারাপ দিক আমি সেটাই বলে দিচ্ছি, কারণ অনেক ইউটিউবার বা প্রায় সব ইউটিউবারগুলোই প্রথমে ভালো দিকটাই বলে, কিন্তু আমি প্রথমে খারাপ দিকটা বলছি। বাইকটার কী জিনিস আমার খারাপ লেগেছে, তো 3টা জিনিস, মেনলি 3টা জিনিস আমার সবথেকে বেশি খারাপ লেগেছে বাইকটাতে, আমার এই ভার্সন 4 মানে এটাতে। তো 3টা জিনিসের মধ্যে প্রথমটা যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই বাইকের হচ্ছে প্লাস্টিক কোয়ালিটি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, এই দেখো তোমরা, একটুতেই মানে এক আঙুল দিয়ে পুরোটা নড়ানো যাচ্ছে। অন্য যেগুলো কোম্পানি আছে, টিভিএস বা পালসার RS, যেগুলো বাইক আছে বড় বড়, তো ওগুলোতে তোমরা যদি প্লাস্টিকটাকে হাত দাও তো একটা হার্ড ফিল হয়, কিন্তু এটাতে তোমরা দেখতে পাচ্ছ একটুতেই যদি নড়ে যাচ্ছে। তো একটু যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, গোটা বাইক তোমাদের ফেয়ারিংটাই চেঞ্জ করতে হবে। আর খুবই দুর্বল কোয়ালিটি, ইয়ামাহাকে এটা ঠিক করা উচিত। দেখো তোমরা, একটুতেই হেলে যাচ্ছে। কিন্তু প্রাইসটা RS এর থেকেও বেশি, KTM এর থেকেও বেশি, আর যতগুলো বাইক আছে এই সেগমেন্টে সবার থেকে বেশি। তো ওটা আমার একটা খারাপ লেগেছে। দ্বিতীয়ত, এই বাইকটাতে মাইলেজ যেটা ব্যাপারটা, সেটা হচ্ছে আপ টু 40+ দিয়ে দেওয়ার কথা শোরুম থেকে বলা হয়েছে, কিন্তু আমার জানি না কেন যে আমার বাইকে অ্যাভারেজ মাইলেজ তোমাদের আমি দেখাচ্ছি। অ্যাভারেজ সবসময় 27, 28, 30, 32, খুব ভালোভাবে চালালে 35 মাইলেজ দেয়, তার থেকে বেশি আর মাইলেজই দিচ্ছে না। কেন আমি জানি না, কারণ আরও অনেক বাইকার আমি দেখেছি R15-এরই, ওরা কীভাবে চালায়, কীভাবে মেনটেন করে চালায়, আমি কিছু বুঝতে পারি না। আমি তো টাইমলি সব কিছু সার্ভিসিং করিয়েছি বা যা করার সব কিছুই করিয়েছি। তো যেটা বলছিলাম মাইলেজের কথাটা, তো মাইলেজ আমি প্রায় 27, 28, 29 এইভাবেই পাচ্ছি, মানে আমার চালানো হিসেবে। তো অন্যদের কথা আমি বলতে পারবো না, অন্য ইউটিউবাররা কে বললো আমি সেটা বলতে পারছি না, কিন্তু আমার যেটা আমি পাচ্ছি আমি সেটাই বললাম তোমাদের সবাইকে। তো মাইলেজটা একটু আমাকে কম লেগেছে। আর 3 নাম্বার যেটা প্রবলেম, সেটা আমার জন্য কোনো প্রবলেমই না, যেটা এমনি আদার্স যেগুলো লোক আছে তাদের জন্য প্রবলেম হতে পারে, কিন্তু আমার জন্য কোনো প্রবলেমই না, আমার সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না। কিন্তু তবুও বলার কথা, তাই আমি বলছি যে এটার যেটা হচ্ছে রাইডিং পোস্টারটা, এখানে তোমরা যদি বসো পুরোটা হালতে হবে এখান থেকে এখানে। তো ক্যামেরাটা ধর, আমি বসছি, আমি তোমাদের বাইকটাতে বসে দেখাচ্ছি যে কতটা হালতে হয় আর কতটা অসুবিধা হয় বাইকটাতে। মানে যদি সিঙ্গেল যাও তাহলে ঠিক আছে, যদি ডবল যেতে চাও খুবই অসুবিধা। ঠিক এভাবে তোমাদের বাইকটা চালাতে হবে চারিদিকটা, আর এভাবে এতটা যদি হালা হয় পুরো লোডটা হাতের উপর আসে। আর পিছনে যদি একজন বসে তাহলে ব্রেক মারার সময় পিছনের পুরো লোডটা আমার উপর চলে আসবে। তো এটা আমার জন্য কোনো প্রবলেম না, কারণ হচ্ছে আমি
স্যাঙ্গেলই বেশিরভাগ বাইক চালাই, সুমন থাকে পিছনে, তো আমাদের ছেলেদের কোনো অসুবিধা হয় না। আর এখানে যদি কোনো লেডিস বসে তাহলে তো খুবই অসুবিধা। তো এটা কোনো আমার জন্য কোনো প্রবলেম নেই, তাই আমি এটাতে অতটা আমি কিছু বলতে চাই না। এটা অন্যদের জন্য যারা নর্মালি বাইক কেনে, মানে সিটিতে রেগুলার যাওয়া আসা করার জন্য, মানে এমনিতেই তাদের জন্য এটা হালকা করে অসুবিধা হতে পারে বা হয় হয়তো। কারণ সুমন একদিন আমার বাইকটা চালিয়েছিল, তো ওর হাত টাত সব ব্যথা শুরু করে দিয়েছে, তো ওই জন্য আমি জাস্ট বলে দিলাম এটা। তো এবার ফাইনালি মেনলি চলে আসি আমাদের যেটা ভালো দিক, সেটা প্রথম যেটা ভালো দিক সেটা হচ্ছে বাইকটার লুক। তোমরা দেখো বাইকটা এতটা স্পোর্টি দেখতে, তোমরা যদি বাইকটা নিয়ে কোথাও বেরো তো তোমাদের দিকে না ঘুরে তাকিয়ে কেউ থাকতেই পারবে না। এটা হচ্ছে বাইকটার লুক এরকম। আর পালসার RS বা অন্য অন্য KTM একটা নতুন মডেল বেরিয়েছে, ওদের থেকে তো আমার 10 গুণ বেশি আমাকে এই বাইকটা বেশি ভালো লাগে। তোমরা দেখো লুকটা, এই লুকটার জন্য সবাই এই বাইকটা নেয়। তো তোমরা যদি এই বাইকটা নিয়ে কোথাও যাও বা রিয়াকশন ভিডিও বানাতে যাও, একদম সেই রিয়াকশন পাবে। আর এই বাইকটাতে আর 2 নম্বর পয়েন্ট যেটা, এই বাইকটার এত অ্যাসেসরিজ অ্যাভেলেবেল আছে মডিফিকেশন করার জন্য। আর সব অ্যাসেসরিজগুলো একদম বাজেটের মধ্যেই চলে আসে। তো এর বাইকের পার্টসও বেশি দাম নেই, মানে যা কিছু আছে সব তোমার বাজেটেই চলে আসবে। প্লাস এত মডিফিকেশন হয় এই বাইকটাতে, তোমরা ইচ্ছা মতন মডিফিকেশন করতে পারবে। বাইকটাকে আমি ইউটিউবে দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, অনেকগুলো ইউটিউবার আছে যারা বাইকটাতে BMW বানিয়ে দেয়, কেউ ZX10R বানিয়ে দেয়, তো র্যাপ করিয়ে। তো এরকম কিছু মানে বাইকটাতে খুবই মানে বেশি অ্যাসেসরিজ এই বাইকটাতে ইনস্টল হয়। তো এটা একটা সুবিধার ব্যাপার। কোনো বাইক আছে সেগুলো বেশি মডিফাই করানো যায় না বাইকটা। 3 নম্বর পয়েন্টটা খুবই মানে ভাইটাল পয়েন্ট একটা, কারণ 3 নম্বর পয়েন্টটার জন্য অনেক বাইকার হয়তো খেপেও যেতে পারে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এই বাইকটার টপ স্পিড আর অ্যাক্সেলারেশন। এতটা স্পিড বাইকটার, মানে কি বলবো আর কি। যদি বাইকটাতে VV অ্যাক্টিভ হয়, 7000 RPM এর পর বাইকটাতে VV অ্যাক্টিভ হয়, তো এই বাইকটাতে যদি VV অ্যাক্টিভেট হয় তো বাজাজ পালসার RS KTM যেগুলো যতগুলো এই সেগমেন্টের বাইক আছে, একটাও এর টপ এন্ডে একে হারাতে পারবে না। এটা এমনই একটা বাইক। আর এই বাইকটাতে যেটা বলছিলাম টপ স্পিডের কথাটা, এই বাইকটার ম্যাক্সিমাম টপ স্পিড প্রায় 155 152 এভাবে আমি দেখেছি ইউটিউবে, কিন্তু আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি। তো এই বাইকটাতে তোমরা যদি অন্য বাইকের সঙ্গে কম্পেয়ার করো, যেমন RS হোক বা NS MT-15 যতগুলো আছে, সব বাইকের থেকে এটা টপ স্পিডটা বেশি। তো এই টপ স্পিডের জন্য এই বাইকটা নেওয়া। এই বাইকটাতে তোমরা যদি বসে যদি VV অ্যাক্টিভ করে চালাও, মনে হবে যে তোমাকে রেখে বাইকটা চলে যাচ্ছে। 155cc বাইকের মধ্যে এটা অনলি ওয়ান বাইক, যেটাকে এখনও পর্যন্ত কেউ বিট করতে পারেনি এই সেগমেন্টের কোনো বাইক না। লাস্ট পয়েন্ট, অ্যাট দ্য লিস্ট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি বলে দিচ্ছি। এই বাইকটাতে আরও অনেক পয়েন্ট আছে ছোটো মোটো, কিন্তু আমি ওগুলো বললাম না, কারণ ভিডিওটা আমি বেশি লেন্দি করতে চাই না। এই বাইকটাতে হ্যান্ডেলিংটা আমার এতটা ভালো লাগে। আমি জানি এটা একটু মানে হেলে চালাতে হয়, হাতে ব্যথা করে, কিন্তু আমার জন্য বা যারা স্পোর্টস বাইক লাভার তাদের জন্য বাইকটা একদম পারফেক্ট একটা বাইক, ছোট মিনি সুপার বাইক যেটা বলা হয়। তো আমরা এই বাইকটাতে অনেক রাশ বাইকিং করেছি আমি, আমার বন্ধুগুলো সবাই মিলে। আর হ্যান্ডেলিংটা আমাকে এতটা ভালো লেগেছে কি বলবো। যদি কোনো ট্রাফিকের মধ্যে বাইকটা পড়ে তো এভাবে জিগজ্যাগ যেরকম করে, আমি মানছি MT-15 থেকে একটু কম হবে, কারণ MT-15 হ্যান্ডেলটা হালকা উঁচু, কিন্তু MT-15 থেকে RS যেগুলো বাইক আছে তাদের থেকেও এর হ্যান্ডেলিংটা আমার খুব ভালো লাগে, ক্লিপ অন হ্যান্ডেলবার। আর এভাবে জিগজ্যাগ খুব ভালো হয় বাইকটাতে। তো বাইকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও ভিডিওতে। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, যেগুলো আমার ছোটো মোটো পয়েন্ট ছিল সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, আর বেশি ভিডিওটা লেন্দি করবো না। মেন যে ছোটো পয়েন্টগুলো সেটা তোমাদেরকে বলে দিলাম। ওভারঅল 1 বছরের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। আজ পর্যন্ত কোনো বাইকটাতে কোনো প্রবলেম দেখা দেয়নি। শুধুমাত্র ঠান্ডার টাইমটাতে যখন খুবই বেশি ঠান্ডা পড়েছিল, তখন শুধু একটুখানি 2-3 দিন বাইকটা না চালাই রেখে দিয়েছিলাম সকালবেলা। তো পরের দিন আর স্টার্টটা নিচ্ছিল না, অনেকক্ষণ পর ট্রাই করে তারপর স্টার্টটা নিয়েছিল। তো এটা একটা ছোটো একটা প্রবলেম। তো পরবর্তীতে ওটা সার্ভিসিংয়ের টাইমে ওটা ঠিক হয়ে গেছে। তাই বাইকটাতে ওভারঅল 1 বছরে আমার হাতে বসে গেছে যেটা ধরতে গেলে যেটা বলে। তো এটাতে কোনো প্রবলেম দেখা দেয়নি এখনও পর্যন্ত বাইকটাতে। আর ওয়ারিংয়ে আমি ছেড়ছাড় করিনি, বাইকটার তারের আমি কোনো ছেড়ছাড় করিনি এখনও পর্যন্ত। কোনো ইন্ডিকেটার হোক বা
ওয়ারিংয়ের যেগুলো ইলেকট্রিক পার্ট আছে সেগুলো আমি একটাও ছেড়ছাড় করিনি, কারণ 1 বছর তোমরা জানো 1 বছর বাইকে কোনো ছেড়ছাড়ি করা ঠিক না। এখন 1 বছর পার হয়ে গেছে, এখন এটা মডিফাই হবে, কালারিং হবে, র্যাপ হবে, তোমরা যা যা বলবে সেটাই হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কী কী করাবো আমি বাইকটাতে। যেটা হালকা করানোর আছে সেটা একটা হালকাই আমার পছন্দ মতন করানো আছে, বাদ বাকি এর পরের যেগুলো হবে সেগুলো সব তোমাদের পছন্দ মতন হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা এখানে আমি শেষ করছি, আর বেশি তোমাদের টাইম নষ্ট করাবো না। সবাই তোমরা ভালো থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো ভাই। আমার ওয়াচ টাইমটা এখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছে না, 1 বছর হয়ে গেল। যেগুলো পুরোনো ভিডিও আছে সব ওয়াচ টাইমগুলো ডিলিট হয়ে যাবে, তো তোমরা একটু সাপোর্ট দেখাও। তো চলো টাটা বাই।